জামাতের এই ফাইন্যান্সিয়াল পাওয়ারটা কোন জায়গা থেকে আসে? জাকাত শুধু জাকাত ফান্ডে দেওয়ার কথা, কিন্তু জামাতের সদস্যরা জামাতেই দিবে এবং সেই টাকা দিয়ে মেস ভাড়া দিবে, তাহলে কিন্তু এটা আপনি ওই চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটাকে আপনি ইনস্টিটিউশনালাইজ করে নিলেন। হ্যাঁ, আবার গুপ্ত বা ইন কাভার একটা ট্রেন্ড শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তো আমি যদি আমার দলের হয়ে আমি তাহলে বোল্ডলি এবং কারেজিয়াসলি বলবো যে আমি এই দলের সদস্য এবং এই কাজ করি। পরে যখন তারা আবার রাজনীতিতে আসতে পেরেছে, তখন একবার আওয়ামী লীগ, একবার বিএনপি এইভাবে করে এসেছে এবং এবার তারা আবার এনসিপি কে নিয়েছে। জামাত ইসলামের ব্যাপারে আসলে আপনার কাছে একটু শুনতে চাই, আপনার মতামত কি? আপনার একটু বলবেন। আমি আগে একটু কেটে গিয়েছিল যে একটা পোর্শন বাকি ছিল যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, সেটা কি কভার করব নাকি শুধু জামাত সম্পর্কে যে প্রশ্নটা করলেন সেটা? জামাত সম্পর্কে বলেছেন, এর আগে সময় চলে গেছে, 5 মিনিট আপনার সময় আছে। আচ্ছা, ঠিক আছে। তো জামাতের রাজনীতি যারা করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে জামাতের উৎপত্তি হয়েছে 1941 সালে। বলা হয় যে মুসলিম লীগকে প্রতিহত করার জন্য, ঠিক আছে। এবং জামাতের যে আইডিওলজি, আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তারা এই ইংরেজদের বিরুদ্ধে যে এই উপমহাদেশের আন্দোলন দানা বেঁধেছিল, সেটার বিরুদ্ধে তারা কাজ করেছে। তো 71-এ আবার দেখেন পাকিস্তানের পক্ষে গিয়েছে, বাঙালির যে চেতনা ছিল বা মুক্তিযুদ্ধ ছিল, এটার বিপক্ষে গিয়েছে। তারপরে যখন তারা আবার রাজনীতিতে আসতে পেরেছে, তখন একবার আওয়ামী লীগ, একবার বিএনপি এইভাবে করে এসেছে এবং এবার তারা আবার এনসিপি কে নিয়েছে। তো একটা ক্যারেক্টার কিন্তু আপনাকে বুঝতে হবে, রাজনৈতিক ক্যারেক্টার একটা দলের। বা আপনি যদি বিএনপির কথা বলেন, সেই বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এই একটা যে ফিলোসফিতে তারা বিশ্বাস করে, সেটাকেই তারা ধারণ করে। তাহলে এখন যদি প্রশ্ন আসে, হ্যাঁ, রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন পার্টনারশিপ হতেই পারে। তো কথা হচ্ছে যে আমার আইডিওলজি কি। 41-এ বা সেই সময় যে আইডিওলজি ছিল, 71-এ যে আইডিওলজি ছিল, এখন আমরা আবার পরিবর্তিত আরেকটা আইডিওলজি, এবং জুলাইয়ের পরে আমরা আবার আরেক ধরনের বক্তব্য পেশ করছি। তো এখানে ধর্ম এক কথাই বলে, ধর্ম এরকম বিভিন্ন কথা বলে না। সো এইখানেই আমি বলবো যে অনেকেই বলবে যে জামাতের ফাইন্যান্সিয়াল ক্রাইম নাই। ফাইন্যান্সিয়াল ক্রাইম না থাকাটাই বড় কথা না, যদি মোরাল ক্রাইম থাকে, যে আপনি 71 বলেন, যেখানে আমাদের নারীদেরকে দেয়া হয়েছে পাকিস্তানি ক্যাম্পে, কারা সহায়তা করেছে, কারা কি করেছে, এখানে কিন্তু নৈতিক একটা বিরাট অবক্ষয় রয়ে যাবে। আবার ধরেন যে এই ফাইন্যান্সিয়াল ক্রাইম নেই, কিন্তু উনি কিন্তু জোর গলায় বললেন আর কি, বা আমরা দেখি বিভিন্ন সময় যে আমাদের টাকায় করেছে। জামাতের এই ফাইন্যান্সিয়াল পাওয়ারটা কোন জায়গা থেকে আসে? যদি তারা মানে চাঁদাই না তুলে দলের কর্মীদের কাছ থেকে বা অন্যান্য কাছে প্রতিষ্ঠান থেকে, তাহলে এত ফিনান্সিয়াল পাওয়ার কোত্থেকে আসবে? এটার ভিতরে কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকে যায়। আপনি যদি এখন চাঁদাটাকে ইনস্টিটিউশনালাইজ করে নেন, যে জাকাত শুধু জাকাত ফান্ডে দেওয়ার কথা, কিন্তু জামাতের সদস্যরা জামাতেই দিবে এবং সেই টাকা দিয়ে মেস ভাড়া দিবে, তাহলে কিন্তু এটা আপনি ওই চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটাকে আপনি ইনস্টিটিউশনালাইজ করে নিলেন। হ্যাঁ, সেখানে ফাইন্যান্সিয়াল ক্রাইম তো আছেই, আবার আপনি মোরাল ক্রাইম হচ্ছে অনেক বড় এখানে রয়ে যাচ্ছে। আর রিলিজিয়াস ব্যাপারটা তো ধর্মকে তাহলে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য এই জনগণকে, যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, এখানে কিন্তু সেই ধর্মীয় স্টেটটাকে শো করে মানুষের চেতনাকে, মানুষের সাইকোলজিক্যাল প্রসেসে একটা ইনফ্লুয়েন্স করে ভোট কালেক্ট করা হচ্ছে আর কি, বা ভোট সংগ্রহ করা একটা বা রাজনীতি করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এই বিচারে যদি আমি জামাতে ইসলামকে
বিচার করি, আমি কেন, পুরো দেশের লোকজনই যদি এই কনটেক্সটে বিচার করে, তাহলে জামাতের অবস্থানটা কোথায় থাকবে সেটা আপনাকে সাগর ভাই আপনাকেও বুঝতে হবে। যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমার নৈতিক অবস্থান আমি চেঞ্জ করি, ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমি আমার ধর্মীয় পার্সপেক্টিভকে ব্যবহার করি, ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমি অর্থ আদায় করি, কি সেটাকে আমি ইনস্টিটিউশনালাইজ করে নিই, তাহলে একটা দলের মানে আপনি আবার গুপ্ত বা ইন কাভার একটা ট্রেন শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তো আমি যদি আমার দলের হয়ে আমি তাহলে বোল্ডলি এবং কারেজিয়াসলি বলবো যে আমি এই দলের সদস্য এবং এই কাজ করি। তো সেখানে কিন্তু একটা ট্রিক্স ফলো করা হচ্ছে। তো যেখানে চক্রান্ত, ট্রিক্স বা বিভিন্ন সময় নৈতিকতার অবস্থান থেকে সরে যাওয়া, তো একটা দলের রাজনৈতিক দল হিসাবে তার অবস্থানটা আমি কিন্তু তখন সেভাবেই বিবেচনা করব এবং সেভাবেই আমি তাকে মূল্যায়ন করব। তো জামাত সম্পর্কে যেহেতু মূল্যায়ন করতে বললেন, তো এটাই আমি ব্রিফ বললাম আর কি জামাত সম্পর্কে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব পলাশ। জি সাগর ভাই, আসলে জামাতের বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমি জামাত করি না, বা জামাতের রাজনীতি কি, ধর্ম, সরকার তো চালাচ্ছে, বর্তমান সরকার কিভাবে চালাচ্ছে সে তো আপনি বললেন, বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা কি, সেই মূল্যায়ন আপনি কি হবে? না, আমরা আমাদের অবস্থানটা আগে 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 আমরা জামাতের কথাটা, কিন্তু আমাদেরকে যেটা বলা হয়, জামাত যেটা বলছে এই গণভোটের কথা, আমাদের সাথে যে মূল পার্থক্য, গণভোট জুলাই সনদ, রাষ্ট্রপতির আদেশে যে যে নির্বাচনটা হলো, এটার বিষয়টা তো এখন বক্তব্যটা হলো যে কি, এই বিষয়টা আমরা কেন বলি। এখন আমরা বললে আমরা কি জামাতের পারপাস সার্ভ করছি না এনসিপির পারপাস সার্ভ করছি, এটা হলো আমাদের মৌলিক প্রশ্ন, মৌলিক জায়গা। আবার যদি এটা শুধুমাত্র নির্বাচনের সময়, আপনি একটু খেয়াল করবেন, যদি নির্বাচনের সময় এই কথাটা, ঠিক এই বক্তব্যটা জামাতে বলতো, এনসিপি বলতো, বা 11 দলীয় জোট বলতো যে আমরা জুলাই সনদ চাই, গণভোট চাই, আমরা এটা এটা করব, এটা এটা জুলাইকে আমরা ধারণ করব। আর বিএনপি যদি বলতো যে না, আমরা এটার সাথে ভিন্ন মত পোষণ করি, আমরা আমাদের যে 31 দফা আছে আমরা আমাদের এই জায়গায় স্ট্যান্ড করব, তাহলে যে আমরা ওই যে আমরাও বিভিন্ন টকশোতে নির্বাচনের আগে যে কথাটা বলেছি বিএনপি টোনের সাথে মিলাই, যে বিএনপি গণভোট, জুলাই সনদ